আমাদের গ্রুপে দুটো প্রশ্ন এসেছে, প্রশ্ন দুটো ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নটা করেছেন সোমা ঘোষ। প্রশ্ন হচ্ছে, কোন গ্রহ যে ঘরে বসে সেই ঘরের ভালো ফলগুলো দেয়, তা সেই ঘরের ভালো ও মন্দ উভয় রকম ফলই দেয়। যেমন ধরা যাক, কোন রাশির ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি দেব বসে থাকলে রোগ ঋণ শত্রু বাড়বে না কমবে। আবার কোন রাশির দ্বাদশে বৃহস্পতি বসে আছেন, তার সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে। এই ঘরে রোগ ঋণ শত্রু বাড়বে না কমবে। অর্থাৎ কোন গ্রহ যে ঘরে বসে সেই ঘরের ভালো ফল হয় না, যে ঘরগুলিতে দৃষ্টি পড়ছে সেই ঘরগুলির ভালো ফল হয়। যেহেতু গ্রহরা প্রিয় হওয়ার জন্য শুভ ফলগুলি পাওয়া যায়, তাহলে ওই ঘরের অশুভ ফলগুলো কি পেতে হয়? তো প্রশ্নটা একটু কমপ্লিকেটেড, কিন্তু সোমার প্রশ্নের মধ্যে স্ট্রেংথ আছে মানে প্রশ্নের মধ্যে ভেবে বুঝে করা প্রশ্ন। এটা আর কি পড়লে পরে বুঝতে পারা যায়। তো এইটা বোঝাবার জন্য আমি একটা কুণ্ডলী শেয়ার করি, একটু নামটা চেঞ্জ করে দিয়ে শেয়ার করি। এই জায়গাটাতে আমরা যেটা করছি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, এইখানে কিন্তু গ্রহদের কারকতা, এর সঙ্গে পৌরাণিক তথ্য কানেক্টেড, এর সঙ্গে বিভিন্ন গল্প কানেক্টেড, এরকম বিভিন্ন টাইপের কানেকশন এখানে আমরা পাই। এখানে কিন্তু দুই দুই চার হবে না। তো এই যে কুণ্ডলীটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বৃহস্পতি তিনি 12 নম্বর ঘরে বসেছেন। বেসিক্যালি 12 নম্বর ঘরে 5টা গ্রহ বসেছে। তো আমরা যদি শুধু বৃহস্পতিকে নিয়ে ভাবি, বৃহস্পতি 12 নম্বর ঘরে বসে আছেন। তো বৃহস্পতি 12 নম্বর ঘর থেকে সরাসরি দৃষ্টি দিয়েছেন 6 নম্বর ঘরে। তাহলে এবার এই যে 6 নম্বর ঘরে বৃহস্পতির দৃষ্টি, এটা কি হয়? এইটাকে বুঝবার জন্য আমাদের একটু ডিটেলে বুঝতে হবে। আমাদের এর আগে আমরা যে বিচার করেছি, সেখানে ভাব অধিপতিত্বকে গ্রহণ করেছিলাম। আমরা দৃষ্টি দৃষ্টি দেখিনি, আমরা স্থিত গ্রহ দেখেছি। আর সেকেন্ড পয়েন্টে আমরা দেখেছি ভাব আধিপতিত্ব, অর্থাৎ কোন ভাবের অধিপতি এখানে বসেছে। আমরা বিচারের ডিটেলে কিন্তু এখনো যাই, তাও ব্যাপারটা একটু আমরা বুঝে নেব। তাহলে এখানে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় পতি পঞ্চম পতি। খুব ভালো করে বুঝবেন, বৃহস্পতি দ্বিতীয় পতি পঞ্চম পতি। এই দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি তিনি দ্বাদশে গিয়ে বসলেন। এর একটা রেজাল্ট, বৃহস্পতি 3টে ঘরে দৃষ্টি দিচ্ছেন, তার আরেকটা result। এবার এর মধ্যে বৃহস্পতির পঞ্চম আর নবম দৃষ্টিকে বলবান দৃষ্টি হিসেবে ধরা হয়। তুলনামূলকভাবে সপ্তম দৃষ্টিটাকে কিছুটা পীড়াদায়ক দৃষ্টি হিসেবেই ধরা হয়, এবং আমরা এই রেজাল্টটা পাই। বেশ কিছু মানুষ এটাও বলেছেন যে বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের ক্ষতি করে সেই ঘর থেকে ফল আহ কমিয়ে দিয়ে যে ঘরে দৃষ্টি দিচ্ছেন সেই ঘরগুলোতে ফল বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেন। তো এরকম বিভিন্ন কনসেপ্ট আছে। তাহলে এবার কি হচ্ছে ঘটনাটা অ্যাকচুয়ালি, সেটা আমরা করি। তাহলে দ্বিতীয় পতি পঞ্চম পতি তিনি দ্বাদশে গিয়ে বসেছেন। দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান। তাহলে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, অর্থাৎ অর্থ, সৃজনশীলতা, ইমিউনিটি, সন্তান ইত্যাদির অধিপতি গ্রহ বৃহস্পতি, তিনি গিয়ে বসলেন কোথায়? না, দ্বাদশে। তাহলে এখানে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, ইমিউনিটি সিস্টেম কমে গেল, ফলে রোগ বৃদ্ধির সম্ভাবনা সেটা বেড়ে গেল। বৃহস্পতি দ্বাদশে, দ্বিতীয় পতি দ্বাদশে, প্রচুর খরচ। দ্বিতীয় পতি দ্বাদশে থাকলে সাধারণত জাতককে ব্যবসা করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে হয়। অর্থাৎ জাতক ভাবছে প্রচুর টাকা আয় করব, একটা ব্যবসার পরিকল্পনা করছে, কিন্তু ব্যবসাটা করতে গিয়ে দেখা গেল যে সেই ব্যবসা হচ্ছে ভয়ঙ্কর ক্ষতিসূচক ব্যবসা। অর্থাৎ সেই ব্যবসায় জাতকের প্রফিট হবে না। তাহলে এমন ব্যবসায় টাকা পয়সা গেল, কারণ ক্রিয়েটিভিটি 12th হাউসে চলে গেছে।
তার ইচ্ছা, তার ডিজায়ার, এগুলো ড্যামেজ হয়ে গেছে। তার মানে এই জাতক যখন পঞ্চম ঘরের রেজাল্ট পাচ্ছে বা পঞ্চম ঘরের রেজাল্ট বৃহস্পতির থেকে আশা করছে, তখন বৃহস্পতি 12 নম্বর ঘরে চলে গেছে। বৃহস্পতি 12 নম্বর ঘরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কিছু প্রবলেম হবে। তার মধ্যে প্রথম প্রবলেমটা হচ্ছে হজমের সমস্যা, লিভার ফাংশনের প্রবলেম, ফ্যাটি লিভার। তাহলে আমরা কি পেলাম? দ্বিতীয় পতি দ্বাদশে, মানে কথার কারণে শত্রুতা বৃদ্ধি। দ্বিতীয় পতি দ্বাদশে অকারণ ব্যয় বৃদ্ধি, প্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি, বাধ্যতামূলক ব্যয় বৃদ্ধি। টাকা জমিয়ে রেখেছি, গুছিয়ে 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 রেখেছি, গুছিয়ে রাখার পরে তারপরে হচ্ছে গিয়ে দেখা গেল এমন একটা কারণ এসে উপস্থিত হয়েছে, যে কারণটাতে আমরা আর কি কোনোভাবেই তার রিকভারি করতে পারছি না, যে কারণটার কোনো সলিউশন নেই, যে কারণটার আলটিমেটলি কোনো রেজাল্ট নেই। বোঝা গেল? হয়তো বাবা অসুস্থ হয়ে পড়েছে, হয়তো এমন একটা কাণ্ড যেটা করতেই হবে। হ্যাঁ, হয়তো আহ যেমন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ট্যাক্স ট্যাক্স দেওয়ার পরে দেখা গেল ওদের ইনকাম ট্যাক্সের স্ল্যাবে ওয়েবসাইটে একটা প্রবলেম হচ্ছে। এই প্রবলেমের জন্য একটা ডোমেইনের প্রত্যেকটা লোককে 10,000 টাকা করে, 10,800 টাকা করে বেশি ট্যাক্স দিতে হচ্ছে। এটা কিন্তু কারুর দোষ নয়, এটা ওয়েবসাইটের দোষ। এই টাকাটা পরে ফেরত দেবে, কিন্তু ইনিশিয়ালি ওই ডোমেনের সবাইকে ওই টাকাটা দিতে হচ্ছে। ফলে বুঝতেই পারলেন ব্যাপারটা, যে বাধ্যতামূলক ব্যয় বৃদ্ধি। দ্বিতীয় পতি দ্বাদশে মানে কারণে অকারণে সঞ্চয় নষ্ট হওয়া। দ্বিতীয় পতি বৃহস্পতি দ্বাদশে মানে হচ্ছে স্কিনের প্রবলেম, মুখমণ্ডলের পীড়া এবং বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধি। ভালো কথা। পঞ্চমপতি দ্বাদশে, পঞ্চমপতি বৃহস্পতি তিনি দ্বাদশে মানে রোগ বৃদ্ধি, শারীরিক সমস্যা বৃদ্ধি, অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, সৃজনশীলতা কমছে, যে পথে চলা উচিত ছিল সেই পথে না চলে অন্য কোনো পথে চলতে হচ্ছে। নিজের যে ডিরেকশন, নিজের যে ডিজায়ার্ড ভিউ, যেটা আমি চাইছি, যেটা আমি করাবো, সেই জায়গাটা না হয়ে অন্য একটা কিছু হচ্ছে, সাকসেস রেট আসছে না। তাহলে এই যে বিষয়টা আমরা বুঝলাম, যে পঞ্চমপতি দ্বাদশে থাকার কারণে পঞ্চম ভাবের ক্ষতি হচ্ছে। এবার ওর প্রশ্নে আমরা আসি। বৃহস্পতি দ্বাদশে, দ্বাদশে বৃহস্পতি মানেই স্মৃতিশক্তি ডিস্টার্ব হবে, সামাজিকতা বোধের ক্ষেত্রে অভাব ঘটতে দেখতে পাওয়া যাবে, আপনজনেদের সাথে সামাজিক সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের সাথে ধীরে ধীরে সম্পর্ক খারাপ হবে, সঞ্চিত অর্থ এবং স্বর্ণ, বৃহস্পতি সোনার কারক গ্রহ, সঞ্চিত অর্থ এবং স্বর্ণ নষ্ট হবে, হারিয়ে যাবে, চুরি যাবে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। এবারের ওর প্রশ্নটা হচ্ছে, বৃহস্পতি যে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, এতক্ষণ আমরা অবস্থানগুলো ছিলাম, এবার এই যে ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি দিল, পঞ্চমপতি ষষ্ঠে দৃষ্টি দিয়েছে, তার মানে হচ্ছে ইন্টেলিজেন্ট লেবার যদি না বৃহস্পতিটা 12তে থাকতো, পঞ্চমপতি ষষ্ঠকে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম হচ্ছে ইন্টেলিজেন্স, ষষ্ঠ হচ্ছে পরিশ্রম, লেবার। তাহলে পঞ্চমপতি ষষ্ঠকে দৃষ্টি দিয়েছে, এর মানেই হলো সিম্পলি যে এই মানুষটার লেবার হবে ইন্টেলিজেন্ট লেবার। আমরা বলি না যে বুদ্ধিদীপ্ত কার্য, এই মানুষটা ওটা করবে, পুরোপুরি করবে যদি, পুরোপুরি করবে যদি বৃহস্পতি দ্বাদশে না থেকে কোনো একটা সঠিক ভাবে অবস্থান করে। মানে এখানে বৃহস্পতি পুরোপুরি করতে পারছে না, কারণ বৃহস্পতি অবস্থান করে গেছে দ্বাদশে। সোমা আছেন এখন, ক্লাস করছেন? সোমা ক্লাসে আছেন?
নেই। তবে বিষয়টা মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে কিরকম ভাবে আমরা হিসেবটা করব, ক্যালকুলেট করব। আচ্ছা, আশা করি আমরা সবার প্রশ্নের উত্তর দিতে পারবো। আর বাকিটা ও যদি রিপ্লাই করে, তাহলে আমরা বুঝতে পারবো ওর জন্য বিষয়টা সঠিক হলো কিনা, ও কাজটা কেমন করতে পারলো, মানে কতটা পজিটিভ হলো, মানে ওর জন্য এটা বোধগম্য হলো কিনা। আমরা এক্সপেক্ট করব যে বোধগম্য হয়েছে। যে বিষয়টা আজকে আমাদের পড়বার কথা, যেটা আমরা আজকে পড়ব, সেটা হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজিটাকে আরেকটু ডিটেলে বোঝার জানার চেষ্টা করব। অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমরা দুটো পার্ট পড়েছিলাম, হচ্ছে ভাবে গ্রহের অবস্থান, একটা হচ্ছে ভাবপতি কোথায় আছে। তো ভাবপতি কোথায় আছে এটা আমরা একটুখানি জানলাম, আগের দিন জেনেছি। এই উদাহরণটাতে আমরা কিছুটা বুঝলাম যে ভাব অধিপতি যেখানে অবস্থান করবে, এই রেসপেক্টে তার শক্তি প্রাপ্ত হবে। এরপরে হচ্ছে দুটো জিনিস পড়তে হবে, তার মধ্যে একটা হলো নাক্ষত্রিক অবস্থান, আর দ্বিতীয়টা হলো, প্রথমটা নাক্ষত্রিক অবস্থান, আর দ্বিতীয়টা হলো দৃষ্টি ফল, দৃষ্টি। এবারে এই চারটেকে যখন আমরা বুঝে যাব কিছুটা, পুরোটা নয় কিছুটা, যখন আমি চারটেকে আমরা কিছুটা বুঝে যাব, তখন কিন্তু আমরা পরের স্টেপে যেতে পারবো। পরের স্টেপে যাওয়া মানে হচ্ছে এই চারটেকে একত্র করে বোঝার চেষ্টা করা। তাহলে এবার আমাদের পড়তে হবে গ্রহদের দৃষ্টি। দৃষ্টি সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি, দৃষ্টি হচ্ছে প্রভাব। দৃষ্টি কোথায় পড়ে? সমগ্র রাশিচক্রের উপর দৃষ্টি পড়ে, পুরো রাশিচক্রের উপরে দৃষ্টি পড়বে। এই যে পুরো রাশিচক্রের উপরে দৃষ্টি পড়বে, ফলে দৃষ্টিটার মধ্যে আপস এন্ড ডাউন দেখতে পাওয়া যাবে। কোথাও দৃষ্টি বেশি, কোথাও দৃষ্টি কম, এটা আমরা জানতে পারলাম, মানে পারবো আর কি পরবর্তীকালে। তাহলে একটা বিষয় আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, যে দৃষ্টি যেখানেই পড়ুক না কেন, দৃষ্টির প্রভাব এটা কিন্তু আমরা কম অথবা বেশি পুরো রাশিচক্রেই পাই। ভালো হলে সুপ্রভাব, খারাপ হলে কুপ্রভাব, এইটা আমরা পাবো। তাহলে কোন গ্রহের দৃষ্টি কোথায় পড়ে, এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তার মধ্যে রবির দৃষ্টি হচ্ছে 7 নম্বর ঘরে, শুক্রের দৃষ্টি সাথে, চন্দ্রের দৃষ্টি সাথে, বুধের দৃষ্টিও সাথে, শুক্রের দৃষ্টিও সাথে। তাহলে সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, এদের দৃষ্টি হচ্ছে 7 নম্বর ঘরে। বাকি সমস্ত গ্রহেরই 7 নম্বর ঘরে দৃষ্টি আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অতিরিক্ত দৃষ্টিও আছে। এই যে এখন সোমা এসছেন, সোমার প্রশ্নের আমরা এতক্ষণ উত্তর দিচ্ছিলাম। সোমা, আপনি ভিডিওটা একটু দেখে নেবেন, দেখলে পরে আপনার কাছে আশা করা যায় পরিষ্কার হবে। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম প্রভাব কিভাবে পড়ে। এবার বাকি গ্রহরা যেমন শনি, বৃহস্পতি, আহ মঙ্গল, এদের কিন্তু আরো কিছু বাড়তি প্রভাব রয়েছে। তাহলে এই বাড়তি প্রভাবটা কোথায় কোথায় রয়েছে? প্রথমেই বৃহস্পতির প্রভাব হচ্ছে 5, 9, তাতে তো দৃষ্টি আছে। বৃহস্পতির প্রভাব হচ্ছে 5 এবং 9। মঙ্গলের প্রভাব এটি হচ্ছে 3 আর 10, 3, 7, 10। শনির প্রভাব হচ্ছে 4, 7, 8। শনি, সরি ভুল বলছি, শনির প্রভাব হচ্ছে 3, 7, 10। মঙ্গলের প্রভাব হচ্ছে 4, 7, 8। তাহলে আমরা পেলাম মঙ্গলের দৃষ্টি হচ্ছে 4, 7, 8, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে 5, 7, 9, শনির দৃষ্টি হচ্ছে 3, 7, 10। এরপরে রাহু এবং কেতু, এদেরও দৃষ্টি রয়েছে। রাহুর প্রভাব
এটা আমরা পাবো 4 আর, সরি, 5 আর 9। আর কেতুর প্রভাব যেটা, সেটাও আমরা 5 আর 9 পাবো। বক্রী গ্রহ, প্রত্যেকটা বক্রী গ্রহ তাদের একটা পশ্চাৎ দৃষ্টি দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা বক্রী গ্রহ তার আগের ঘরটাকে দেখে। প্রত্যেকটা বক্রী গ্রহ তার আগের ঘরটাকে দেখে। যদি রাহু মেষ রাশিতে থাকে, তাহলে সে বৃষ রাশির উপরে দৃষ্টি দেবে। এবার আপনি বলবেন, আপনারা প্রত্যেকেই বলবেন, যে বৃষ রাশির ওপরে যদি রাহু দৃষ্টি দেয়, তাহলে তো পরের ঘরটায় দৃষ্টি দিল। বেসিক্যালি বক্রী গ্রহ যখন মুভ করছে, তখন তার মুভমেন্টটা হচ্ছে উল্টো দিকে। সে তখন ক্লক ওয়াইজ মুভ করছে। তো সেই হিসেবে দেখলে, বক্রী গ্রহ যদি বল প্রয়োগ করে, তাহলে সেই বলটা হবে বিপরীতমুখী। এই বক্রী গ্রহ কেতু এবং রাহু, এদের দৃষ্টি আমরা ওই 5 আর 9 ধরবো। রাহুর উপরে কেতুর দৃষ্টি বা কেতুর উপরে রাহুর দৃষ্টি এটা এফেক্টিভ নয়। তাহলে সব সময় রাহুর উপরে কেতুর দৃষ্টি থাকবে, সব সময় কেতুর উপরে রাহুর দৃষ্টি থাকবে, কারণ এরা তো সমসপ্তমেই রয়েছে। তাই জন্য উম রাহু আর কেতু, এদের দৃষ্টিকে আমরা সরাসরি না করে, আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে, রাহুর দৃষ্টি হচ্ছে 2, 5, 9, কেতুর ক্ষেত্রে দুইটা বাদ, 5 আর 9, এই দুটো ঘরে কেতুর দৃষ্টি পড়বে। তাহলে এই যে গ্রহদের বিভিন্ন ঘরে দৃষ্টি পড়ছে, এই দৃষ্টি বা প্রভাব, এটা আমাদেরকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। হতেই পারে একটা গ্রহের উপরে অনেকগুলো গ্রহের দৃষ্টি পড়েছে, হতেই পারে। এটাও হতে পারে যে গ্রহটার উপরে কোনো গ্রহের দৃষ্টি নেই, এটাও হতে পারে। কিন্তু আলটিমেটলি আমাদেরকে কমন কেসটা ধরতে হবে, যে গ্রহটার ওপরে কোনো গ্রহের বা কোনো রাশিতে স্থিত গ্রহের তাদের দৃষ্টি রয়েছে। এই দৃষ্টি সাপেক্ষে কি করে ফল বিচার করতে হয়, লাস্টলি আমরা শিখবো নক্ষত্র সাপেক্ষে কি করে ফল বিচার করতে হয়। তো নক্ষত্র সম্পর্কে, আমরা নক্ষত্রটা তো যেহেতু বেশ ইন্টারেস্টিং, তাহলে নক্ষত্র সম্পর্কে আমরা একটু একটু গল্প করতে পারি। কয়েকটা মজার মজার গল্প আছে প্রত্যেকটা নক্ষত্র সম্পর্কে, বেশ জটিল জটিল গল্প আছে। যেমন 5 নম্বর যে নক্ষত্র, তার নাম হচ্ছে মৃগশিরা। 5 নম্বর নক্ষত্র, তার নাম হচ্ছে মৃগশিরা। একটা মাস আছে, তার নাম হচ্ছে মার্গশীর্ষ মাস। এই মাসের নাম আপনারা কেউ শুনেছেন? মার্গশীর্ষ মাস। যদি কেউ শুনে থাকেন তাহলে একটু বলুন। না স্যার। মার্গশীর্ষ মাসটা হচ্ছে অগ্রহায়ণ। আমাদের প্রত্যেকটা মাসের নাম, এই মাসের নামগুলো হচ্ছে নক্ষত্রের নাম অনুসারে, আর প্রত্যেকটা বারের নাম গ্রহদের নাম অনুসারে। এর একটা সিস্টেমেটিক রুল আছে। যেমন বৈশাখ মাস, এর নামটা হচ্ছে বিশাখা নক্ষত্র অনুসারে। তো বিশাখা নক্ষত্র কেন নিলাম, কেন আমি আর্দ্রা নক্ষত্রের নাম অনুসারে নিলাম না? কারণ বৈশাখ মাসে যখন পূর্ণিমা হয়, তখন চাঁদটা বিশাখা নক্ষত্রে থাকে। ঠিক তেমনি ভাবে অগ্রহায়ণ মাসে যখন পূর্ণিমা হয়, তখন চাঁদটা মৃগশিরা নক্ষত্রে থাকে। মৃগ মানে হরিণ, আর শিরা, শির মানে হচ্ছে মাথা, হরিণের মাথা। এই হরিণের মাথা, এই ব্যাপারটার সঙ্গে অনেকগুলো গল্প যুক্ত আছে। তার মধ্যে কয়েকটা আমি আপনাদেরকে বলি, খুব সহজ সহজ সুন্দর গল্প। এই গল্পগুলোর সঙ্গে নক্ষত্রদের ক্ষমতা, নক্ষত্রদের ফলদান ক্ষমতা, মানে, তাহলে মৃগশিরার যদি আমরা গল্প বলি, এখানে দুটো তিনটে গল্প রয়েছে। প্রথম গল্পটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা, তিনি হচ্ছেন অজ। অজ মানে জানেন আপনারা? অজ মানে যার জন্ম হয়।
ব্রহ্মার কোনো ট্র্যাডিশনাল পদ্ধতিতে জন্ম হয়। আমাদের যে আহ প্রথম পুরুষ, তিনি হচ্ছেন ব্রাহ্মণ, বলা হয় ব্রাহ্মণ বা বিষ্ণু। তিনি, তাকে প্রথম পুরুষ ধরা হয়। তো তিনি একদিন স্নান করছিলেন। তো তিনি স্নান করছিলেন কোথায়? তিনি আহ বলা যেতে পারে আকাশ গঙ্গায় স্নান করছিলেন। বা এই যে আমাদের সমস্ত নক্ষত্র মণ্ডল রয়েছে, এই নক্ষত্র মণ্ডলের যে ক্লাস্টার, এটা তো একটা সমুদ্রের মতন ছড়িয়ে আছে। এই কি বলে এটাকে, নক্ষত্র জগৎ। তো এই নক্ষত্র জগতের মধ্যে ভগবান বিষ্ণু তিনি স্নান করছিলেন। এবার স্নান করার সময় কি হয়েছে, তার গা থেকে কিছু বুদবুদ সৃষ্টি হয়েছে। আপনারা স্নান করলে দেখবেন জলের মধ্যে ডুব দিলে কিছু বুদবুদ তৈরি হয়। এই যে বুদবুদ গুলো তৈরি হয়েছে, সেগুলো সোনার ডিমের আকার নিচ্ছে। প্রত্যেকটা থেকে স্বর্ণ ডিম্ব তৈরি হয়েছে। এবং এই স্নান টান করবার পরে তিনি যখন শায়িত অবস্থায় ছিলেন, এই বুদবুদ গুলো উপর থেকে নিচে নেমে আসে এবং তার মধ্যে কয়েকটি তার নাভিতে গিয়ে পড়ে। নাভিতে ছিল সেই সমুদ্রের জল, যে মহাজগতের সমুদ্রের সেই জল ছিল। সেই জলের মধ্যে ভগবান বিষ্ণুর নাভিতে একটি ডিম, একটি ডিম সে বিদীর্ণ হয় এবং সেখান থেকে একটি পদ্ম দেখতে পাওয়া যায়, পদ্ম ফুটে ওঠে। সেই পদ্মটা যখন বিকশিত হয় কুড়ি মেলে, তখন দেখা যায় তার মধ্যে একজন পুরুষ রয়েছেন, যার পাঁচটা মাথা। তো তিনিই হচ্ছেন ব্রহ্মা। তিনিই হচ্ছেন প্রথম ব্রহ্মা। তো ব্রহ্মা ওইখানে বেরিয়ে এসে তিনি ভাবেন যে আমি কে, আমার কি কাজ, আমি কি করব। তো এই সমস্ত ভাববার পরে সে হচ্ছে গিয়ে পদ্মের বৃন্ত ধরে নাবতে শুরু করে। তো নাবতে গিয়ে দেখে নেবেই যাচ্ছি নেবেই যাচ্ছি, এ তো আর শেষ হচ্ছে না। কিন্তু যখনই উঠতে যাচ্ছি, তখনই দেখছি সামনে পদ্মটা রয়েছে। তখন উনি ভাবলেন পদ্মে বসে থাকলে শান্তি, নাবানাবি করা যাবে না। তখন ব্রহ্মা সেই পদ্মের উপরে বসলেন স্থিত হয়ে। বসে তিনি মেডিটেশন শুরু করলেন, তিনি ভাবতে বসলেন। তিনি তো ব্রহ্মা, তার ভাবনাই মেডিটেশন। এই ভাবতে যখন বসলেন, তখন বিষ্ণু তাকে সৃষ্টি করতে বললেন। তো এই যে সৃষ্টি করতে তাকে দায়িত্ব দেওয়া হলো, সৃষ্টি উনি করবেন কি? সৃষ্টি করতে গেলে উনি তো চতুর্দিকে দেখছেন শূন্য, 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 কিছুই নেই। এবার তো সৃষ্টি করতে হবে। তখন দুরকম ভাবে সৃষ্টি করা হবে। একরকম হচ্ছে অযৌন, গাছপালা এই সমস্ত উনি ধীরে ধীরে সৃষ্টি করবেন, পৃথিবী, প্রকৃতি, মাটি, বাতাস এগুলো সৃষ্টি করবেন। এর সঙ্গে কোনো যৌনতার সম্পর্ক নেই। আর উনি যৌনতার মাধ্যমে আরো কিছু পরবর্তী জেনারেশনকে সৃষ্টি করবেন। তাহলে এবার যৌনতা করবেন কার সাথে? উনি যে শারীরিক সম্পর্ক স্থাপন করে সন্তান উৎপাদন করবেন, সেটা কার সাথে করবেন? সেটাও কেউ নাই। তাহলে এবার প্রথমে তাকে কি করতে হবে? প্রথমে শারীরিক সম্পর্কের জন্য এমন মানুষকে তৈরি করতে হবে, যাকে আর কি, যার সঙ্গে তিনি সন্তান উৎপাদন করতে পারেন। তাহলে এবার তিনি সব শারীরিক সম্পর্কের জন্য তৈরি করলেন দুই দেবীকে। কারোর মতে এই দুই দেবী হচ্ছে উষা এবং সরস্বতী। কারোর মতে উষা এবং সরস্বতী একই ব্যক্তিত্ব। তাহলে এবার প্রথম যখনই একজন সন্তান জন্ম দিতে হবে, তখন আইদার উষা অথবা সরস্বতী কারোর সঙ্গে একটা সম্পর্ক করতে হবে, তবে তো সন্তান আসবে। আদারওয়াইজ তো সন্তান আসবে না। তখন ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেলেন। এই যে নিজের সন্তানের সঙ্গে সম্পর্ক করবার একটা প্রচেষ্টা, এইটা দেখে বাকি যারা ওই বিষ্ণু স্তরীয় ছিলেন, যেমন ভগবান শিব, তিনি প্রচন্ড রেগে গেলেন। তিনি একজনকে নতুন সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরব এসে ব্রহ্মাকে বললেন, এসব তুমি এসব করো না। তো ব্রহ্মা যখন এটা শুনতে নারাজ, তখন কাল ভৈরব তার একটি মুন্ডু উৎপাটন করে দিলেন। একদম পোড়ে আঙ্গুলের এক খোঁচায় ব্রহ্মার একটা মুন্ডু ইস। তখন ব্রহ্মা স্থিত হলেন যে না, আমি তো অন্যায় করছি, আবার তো কাজটা ঠিক হচ্ছে না। কিন্তু ততক্ষণে সপ্ত ঋষি, তাদের বীজ বপন করা হয়েছে। তাহলে এই যে কর্তন করে দেওয়া, একটা মুন্ডু খুশিয়ে দিল, এই যে একটা মুন্ডু খসিয়ে দিল এবং এটা মহাকাশে ভেসে রইলো, এই একটা মুন্ডু, এটা একটা বিশাল নক্ষত্রের আকার নিয়ে আকাশে বাতাসে মানে মহাজগতে ভেসে থাকতে রইলো। তাহলে এই যে
মুন্ডুটাকে সরিয়ে দিল, নামিয়ে দিল, কর্তন করা হলো, কেটে ফেলা হলো, এই ঘটনার সঙ্গে মৃগশিরা অ্যাসোসিয়েটেড। আপনারা সবাই জানেন সীতাহরণের সময় রাবণের সঙ্গে মারীচ বলে একজন রাক্ষস ছিল। সে হরিণের রূপ ধারণ করেছিল এবং সেই হরিণের রূপ ধারণ করে সে সীতা সীতা করে চিৎকার করেছিল, এবং সেই চিৎকারে সীতা কিন্তু বুঝতে পারেন, এবং সেই আলটিমেটলি লক্ষণকে পাঠিয়ে দিয়েছিল উম দাদাকে সাহায্য করবার জন্য। তাহলে এই যে মারিচ, মারিচকে শেষ পর্যন্ত রামচন্দ্র বধ করেছিলেন, এবং মারিচ কিন্তু একটি হরিণের আকার নিয়ে ছুটে বেড়াচ্ছিল। তাহলে মারিচ মরে গেল রামের তীরে, কিন্তু রাবণ সীতাকে নিয়ে চলে গেল। তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো, এমন একজন বিশ্বস্ত মানুষের উপস্থিতি, মৃগশিরা নক্ষত্র হচ্ছে এমন একজন বিশ্বস্ত মানুষ হতে পারেন যিনি নিজের ক্ষতি করে যে বিশ্বাস করেছে সেই মানুষটাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা এটা বারবার করে থাকেন। এবং এটা মৃগশিরা নক্ষত্রের বৈশিষ্ট্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে মৃগশিরা নক্ষত্রের এই সিম্বল, এটা কিন্তু ইন্ডিকেট করছে বারবার বাঁচানোর চেষ্টা এবং লাস্টে আলটিমেটলি আত্মবলিদানের প্রচেষ্টা। তাহলে এই বিষয়গুলো মৃগশিরা নক্ষত্রের মধ্যে রয়েছে। কোনো একটা গ্রহ কোন নক্ষত্রে রয়েছে, সেই গ্রহটার উপরে সেই নক্ষত্রের প্রভাব সেটা কাজ করে। এবং এই যে প্রভাবটা কাজ করছে, এই যে এফেক্ট, প্রভাব, ইম্প্যাক্ট সেটা কাজ করছে, তার ফলেই কিন্তু আমাদের জীবনের ঘটনাগুলো পরিবর্তিত হয়। নক্ষত্ররা যে কোনো বিষয়ের ক্ষেত্রে মূল ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। যাই করি না কেন, যেদিকেই যাই না কেন, যে ঘটনাই ঘটুক না কেন, সেখানে নক্ষত্রদের একটা হিউজ ইম্প্যাক্ট, বিগ ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। এছাড়াও এই মৃগশিরা নক্ষত্রের সঙ্গে বীরভদ্রের একটা তিনি রয়েছে। দক্ষ যজ্ঞ যখন চলতে থাকে সেই সময় দক্ষ যজ্ঞ আহ যখন ভয়ঙ্কর ভাবে দক্ষ যজ্ঞ করে, সেই সময় উমা বা পার্বতী এসে হাজির হন এবং দক্ষ পার্বতীর বাবা তাকে ভীষণ ভাবে অপমান করেন। দক্ষ পার্বতীর বাবাকে নয়, উমার বাবাকে ভীষণ ভাবে অপমান করেন, এবং সেই অপমান সহ্য করতে না পেরে উমা সেখানেই দেহত্যাগ করেন। শিব এসে হাজির হন, এবং শিব এসে হাজির হয়ে উমার দেহটাকে নিয়ে ছুটতে শুরু করেন। তখন ভগবান বিষ্ণু সেই দেহটাকে খণ্ড খণ্ড করে দেন তার সুদর্শন চক্রের সাহায্যে, এবং সেই দেহগুলো বিভিন্ন সতীপীঠ হিসেবে তৈরি হয়ে থাকে। মানে এই যে ব্যর্থতা, কেটে ফেলে দেওয়া, কেটে বাদ দিয়ে দেওয়া, এই ব্যাপারটার সঙ্গে মৃগশিরা অ্যাসোসিয়েটেড। তখন যখন এই বিরাট একটা গন্ডগোল হতে শুরু করে, তখন কি বীরভদ্র নামে একজনকে পাঠিয়েছিলেন। এই বীরভদ্র এসে দক্ষযজ্ঞ পণ্ড করে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল। এবং এই যে বীরভদ্র দক্ষযজ্ঞ পণ্ড করেছিল, এই সময় দক্ষের একজন পুরোহিত, সম্ভবত ভাগ, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ওই বীরভদ্র দক্ষ পুরোহিতকে একদম সঙ্গে সঙ্গে মুন্ড কেটে ফেলেন। এবং এই যে পালিয়ে যেতে গিয়ে মুন্ড কেটে ফেলা, কেবলমাত্র মুন্ড হয়ে বেঁচে থাকা, এই ব্যাপারটার সঙ্গে কিন্তু মৃগশিরা অ্যাসোসিয়েশন। তাহলে এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট গল্প, এই গল্পগুলোর সঙ্গে আমাদের নক্ষত্রের রিলেশনশিপ ভীষণ গভীর ভাবে রয়েছে। এবং প্রত্যেকটা গল্পকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা নক্ষত্রদের কোয়ালিটি যদি আইডেন্টিফাই করতে চাই। যেমন অশ্বিনী নক্ষত্রে বেশিরভাগ জাতক বা জাতিকার দেখবেন হিলিং পাওয়ার আছে, মেডিকেল সায়েন্স সম্পর্কে অবিস্তর জানে, অথবা সে হচ্ছে গিয়ে ভালো ডাক্তার, অথবা মেডিসিন ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করে থাকেন। এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তাহলে এবার এই জায়গাটাকে আমরা কি করে ইউটিলাইজ করব, এটা আমরা দেখব। দুটো জিনিস, একটা হচ্ছে দৃষ্টি, আর একটা হচ্ছে নক্ষত্র।
তার মানে স্যার, হ্যালো স্যার, হ্যাঁ, বলছি তার মানে মৃগশিরা নক্ষত্রে তোমার রক্তপাতের সম্ভাবনা তাদের মানে যে কোনো অ্যাক্সিডেন্ট কিংবা রক্তপাতের সম্ভাবনা বেশি থাকে? ভীষণ ভাবে। হুম। রক্তপাতের সম্ভাবনা তো থাকেই। মৃগশিরা নক্ষত্রে কেটে যাওয়া, ফালি হয়ে যাওয়া, ফেটে যাওয়া, এবং আহ বিশেষভাবে রক্তপাত, বাড়তি রক্তপাত, এইগুলো হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। এইবার এই যে রক্তপাতটা শুনে নিলেন, এটাকে যখন আপনি ইউটিলাইজ করতে যাবেন, তখন আসবে জটিলতা। কোথায় রক্তপাত হবে? দেখা গেল, ধরুন আপনার কর্কট লগ্ন। কর্কট লগ্নে বুধ সে দ্বাদশে মৃগশিরা নক্ষত্রে রয়েছে। তাহলে বুধ দ্বাদশে মৃগশিরা নক্ষত্রে রয়েছে। এবার আপনার পায়ে রক্তপাতের সম্ভাবনা, কিংবা পায়ের কারণে রক্তপাতের সম্ভাবনা, এটা বাড়লো। আর তার সঙ্গে সঙ্গে বুধ আপনার তৃতীয় পতি, কর্কট লগ্ন তৃতীয় পতি বুধ। তৃতীয় মানে হাত, তৃতীয় মানে মুখ। তাহলে মৃগশিরা নক্ষত্র, তাতে বুধ রয়েছে। তার মানে হাতে আঘাত প্রাপ্তি, হাতে হঠাৎ আঘাত প্রাপ্তি, এর একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? এই পাঠ্যের ওপরে কিন্তু, হ্যাঁ। মৃগশিরা নক্ষত্রটা কোথায় আছে ওটা কি লগ্ন থেকে দেখতে হবে? তোমাদের যে কোনো নক্ষত্রের হিসেব সেটা লগ্ন থেকেই আমরা করবো। আচ্ছা। তাহলে আজকে আমরা যেটা করব, সেটা হচ্ছে গ্রহদের দৃষ্টি হিসেবে ফল নির্ধারণ করবার চেষ্টা। আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে আমাদের এখন কিন্তু মশলা তৈরি হচ্ছে। এখনো কিন্তু আমরা অ্যাকচুয়াল প্রেডিকশনে নামতে পারিনি, এত গুতগুতি করে। এই একটা কোন ভুল হলো? আমি শেয়ার করছি। আপনারা একটু নোট করে নিন। ডেট অফ বার্থ হচ্ছে 23/2/1984। টাইম হচ্ছে 7টা 7 PM। 23/2/1984, 7টা 7 PM। এই কুণ্ডলীটাতে আমরা দৃষ্টি ক্যালকুলেশন করব। তাহলে শেয়ার করি। তাহলে আমি ডেটটা যেটা বললাম একটুখানি লিখে নেবেন। ডেটটা হচ্ছে 23/2/1984। টাইম হচ্ছে 7টা 7 AM। 23/2/1984, 7টা 7 AM। চার্ট দেখতে পাওয়া যাচ্ছে? স্যার, হ্যাঁ বার্থ স্যার। প্লেস আর কলকাতা। প্লেস অফ বার্থ? এবার আজকে শরীর খুবই খারাপ। বলছি স্যার, বার্থ প্লেস কলকাতা। বার্থ প্লেস কলকাতা। তো কালকে এক ভদ্রলোক এসেছিলেন আমাকে দেখাতে। তো দেখানোর পরে ভদ্রলোক বলছে, পাখিরা এক্সস্টেড হয়ে গেছি। তো ভদ্রলোককে বললাম, দেখুন আপনার যে চার্ট, এই চার্টে আপনার মৃত্যু আছে, কিন্তু আপনার মুক্তি নেই। তো আমাদের মতো যারা হচ্ছে গিয়ে মানে এইরকম এক্সস্টেড লাইফ লিড করেন, তাদের ক্ষেত্রে এই কথাটা মারাত্মক ভাবে সত্য, যে মৃত্যু আছে কিন্তু মুক্তি নেই।
কেটে যেতে হবে। তোমার কোনো বিশ্রাম নিতে পারবে না, সুযোগ নেই। এনিওয়ে, তাহলে এবার আমরা দৃষ্টি হিসেব করব। এর আগে আমরা দুটো জিনিস হিসেব করেছি। তার মধ্যে প্রথমটা ছিল লগ্নে রবি, শুধু লগ্নে রবি, আর কিছু আমরা ভাবিনি। দ্বিতীয়ত আমরা ভেবেছিলাম সপ্তমপতি রবি লগ্নে। দ্বিতীয়ত আমরা ভেবেছিলাম সপ্তমপতি রবি লগ্নে। এবার আজকে আমরা যেটা ভাববো সেটা হচ্ছে শুধুমাত্র দৃষ্টি। রাহুর দৃষ্টি পড়লো 5-এ, রাহুর দৃষ্টি পড়লো 9। স্যার, রাহুর দৃষ্টি তো আপনি বলেছিলেন দ্বিতীয়তেও পড়ে। হুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাহুর দৃষ্টি পড়লো 5-এ, রাহুর দৃষ্টি পড়লো 7-এ, 7-এ না, 5-এ, 9-এ, আর দ্বিতীয়তে। ঠিক তেমনি ভাবে কেতুর দৃষ্টিকে যদি আমরা ধরি, কেতুর দৃষ্টি হলো, এরপরে আমাদের বাকি রইলো শুক্র আর বুধ। শুক্র বুধ শুধু এখানে দৃষ্টি দিল। এখন আমাদের বৃহস্পতির দৃষ্টি ধরতে হবে। চন্দ্রের দৃষ্টি এখানে পড়লো, বৃহস্পতির দৃষ্টি এটা এই ঘরে পড়লো। আর এবার দেখুন জিনিসটা, ছবিটা কতটা কমপ্লিকেটেড হয়ে গেছে, আলাদা আলাদা স্যার, রঙে কেতুর এঁকেছি। দৃষ্টিটা বোধহয় ইয়েতে পড়বে, আহ কর্কটে পড়বে। কেন? হ্যাঁ, হ্যাঁ, নবম তো। সরি 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 সরি, কেতুর দৃষ্টিটা পড়বে কর্কটে। কেতুর একটা মিলে পড়লো, কেতুর একটা কর্কটে। তাহলে এবার এই যে ঘরগুলোতে গ্রহদের দৃষ্টি রইলো, এবার এর ফলগুলোকে আইডেন্টিফাই করা, এটা হচ্ছে ছাড়া কঠিন, বিশাল কঠিন কাজ। তাহলে আমরা যদি প্রেডিকশন করতে চাই যে রবির দৃষ্টি সপ্তম ভাবের উপর, তাহলে রবির দৃষ্টি সপ্তম ভাবের উপর হওয়ার জন্য এই জাতকের স্ত্রী কৃষ্ণ বর্ণা হবে। রবির দৃষ্টি পড়েছে, রবি তামাটে, গায়ের রং পুড়িয়ে দেবে, তাহলে এই জাতকের স্ত্রীর কৃষ্ণ বর্ণা হওয়ার সম্ভাবনা রয়েছে। রবির দৃষ্টি সপ্তম ভাবের উপরে পড়ার কারণে এর মধ্যে একটু জেদ জেদ, ডমিনেটিং পাওয়ার, স্ট্রেংথ, সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। রাহুর দৃষ্টি রবির দৃষ্টি সপ্তমে পড়ার কারণে এই মানুষটার ব্যবসার প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যাবে। ভাববে যে আমি ব্যবসা করবো, আমার একটা সুন্দর বিজনেস থাকা উচিত, এরকম বিভিন্ন টাইপের ভাবনা এই মানুষটার মনের মধ্যে আসবে। তো সেগুলো কিন্তু সবকটাই বাস্তব নয়। এই ভাবনাগুলো কিন্তু বাস্তবায়িত হওয়া মুশকিল আছে, কিন্তু ভাবনা আসবে। এর সঙ্গে সঙ্গে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স, মানে নিজেকে মহান ভাবার ভাব। মহান নয়, কিন্তু নিজেকে ভাবছে মহান। এই যে মেন্টালিটি, এটাও এই লগ্নে রবি থাকলে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চন্দ্রের দৃষ্টি দেখবো, সেটা হচ্ছে রাহুর উপরে। চন্দ্রের দৃষ্টি যখন রাহুর উপরে পড়বে, তখন কিন্তু রাহুর মধ্যে, চন্দ্রের দৃষ্টি রাহুতে পড়ার সঙ্গে সঙ্গে রাহুর স্মুথনেস একটু হলেও বাড়বে। রাহুর তৃপ্তি, সেটাও বাড়বে, রাহুর তৃপ্তি কমে যাবে না। এবং আলটিমেটলি এই জাতক কিন্তু আহ চন্দ্রের সঙ্গে রাহুর দৃষ্টি হওয়ার কারণে বেশ খানিকটা অতৃপ্তি সূচক অবস্থায় পড়বে। এরপরে যদি আমরা বৃহস্পতির দৃষ্টি দেখি, বৃহস্পতির 3টে দৃষ্টি, লগ্ন থেকে তৃতীয়, লগ্ন থেকে পঞ্চম, এবং লগ্ন থেকে সপ্তম। এই মানুষটার আমরা ধরে নিচ্ছি যে ম্যারিড লাইফটা টিকে নেই, ম্যারিড লাইফটা ব্রেক করে গেছে, বা ম্যারিড লাইফটা টিকে নেই, বা কিছু একটা ভালো রকম অশান্তি সেটা চলছে।
তাহলে এইবার এই যে বৃহস্পতি, তার দৃষ্টি রয়েছে তৃতীয়, চতুর্থ, অষ্টম এবং দশম, চতুর্থ, অষ্টম এবং দশম ঘরে। তো এই বৃহস্পতি উম, চতুর্থ, অষ্টম এবং দশম ঘরকে এনার্জাইজ করবার চেষ্টা করবে। তাহলে বৃহস্পতি যেহেতু সক্ষেত্রী, বৃহস্পতি যেহেতু একাদশে আছে, তাহলে বৃহস্পতির দৃষ্টি এখানে পজিটিভ। বৃহস্পতিকে এখানে আমরা নিঃসন্দেহে ভালো গ্রহ হিসেবে ধরতে পারি। তাহলে বৃহস্পতি অগ্নি রাশিতে রয়েছে, বৃহস্পতি দ্বিতীয় পতি, কিন্তু সক্ষেত্রী, মানে বলবান, ভালো রেজাল্ট দেবে, স্ট্রং রেজাল্ট দেবে। কিন্তু সেই রেজাল্টের মধ্যে একটা কিন্তু ফ্যাক্টর থেকে যাবে। এই কিন্তু ফ্যাক্টরটা কেন থাকবে? এরপর আমরা দেখতে পাচ্ছি কেতুর দৃষ্টি। কেতুর দৃষ্টি রয়েছে দ্বিতীয়, কেতুর দৃষ্টি রয়েছে অষ্টমে। অষ্টম ভাবটা হচ্ছে গোপন স্থান, সেটাই কেতুর অ্যাকচুয়াল থাকার জায়গা। তো যদি কোনো গোপন স্থানে কেতু থাকে, তাহলে হচ্ছে গিয়ে কেতুর এই দৃষ্টি, কেতু যে বৃশ্চিকে রয়েছে তুঙ্গ হয়ে পাওয়ারফুল বলবান কেতু, সে প্রথমেই হচ্ছে গিয়ে লগ্নের দ্বিতীয় ভাবটাকে সিকিউর করে দেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় ভাবটাকে সিকিউর করতে পারলে মানুষটাকে বেরিয়ে আসার, সরে আসার, ঘরের ডিস্টারবেন্স গুলোকে অ্যাভয়েড করার, এরকম সমস্ত টাইপের পরামর্শ দিতে থাকবে। এরপরে কেতুর দৃষ্টি, সেটা পড়বে ওই দ্বিতীয় ভাবে আত্মীয়, কুটুম্ব, পরিজন, এদের সঙ্গে দূরত্ব তৈরি হতে দেখতে পাওয়া যায়। এরপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে লোকটার পঞ্চমে। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি সন্তান প্রাপ্তিকে সাহায্য করবে। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি সন্তানের বড় ওঠার ওঠার সময় এই মানুষটাকে সুস্থ রাখবার চেষ্টা করবে। পঞ্চমে দ্বিতীয় পতি একাদশপতির দৃষ্টি, তার মানে দ্বিতীয় পতি একাদশপতি বৃহস্পতি, তার দৃষ্টি পঞ্চমে ইমিউনিটি সিস্টেম বাড়বে, টাকা পয়সা জমানোর মেন্টালিটি, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই যে দৃষ্টিগুলো পড়ছে, এতেও ওই ঘরের বলবত্তা, ফলদান ক্ষমতা, এগুলো বাড়তে থাকবে। তাহলে দৃষ্টি আর ফল, এরাও মোটামুটি কিরকম কাজ করে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, গ্রহদের অবস্থানজনিত ফল একটি রাশির সাপেক্ষে বিচার করা যায়। গ্রহদের অবস্থানজনিত ফল একটি রাশির সাপেক্ষে, যেমন কর্কট রাশি, কর্কট রাশি থেকে আমরা বিচার করব। তাহলে বৃহস্পতির দৃষ্টি বা গ্রহদের অবস্থানজনিত ফল যখন আমরা দৃষ্টি বিচার করছি, তখন কিন্তু তিন জায়গায় পড়ব। কিন্তু যখন আমরা অবস্থান নিয়ে বলবো, বৃহস্পতি একটা জায়গাতেই রয়েছে। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, যখন দৃষ্টিজনিত ফল ক্যালকুলেট করা হচ্ছে, তখন কিন্তু বিষয়টা ভাস্ট হচ্ছে। কিন্তু যখন পজিশন নিয়ে হচ্ছে, তখন কিন্তু বিষয়টা একদম ছোট্ট একটা জায়গায় সীমাবদ্ধ। এই কারণে পাওয়ারের দিক থেকে দৃষ্টির তুলনায় অবস্থানটা অনেক বেশি পাওয়ার। ধরুন আপনাদের মধ্যে কেউ একজন একটা বিয়ে করেছেন, এবং বিয়ে করবার পরে আপনি চাইছেন বউকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন, খুবই ভালো কথা। এইবার দেখা গেল যে এই যে বউকে নিয়ে সুখে শান্তিতে থাকা, এই ব্যাপারটাতে বহু মানুষ কানেক্টেড। আপনার সুখ শান্তির সঙ্গে পাশের বাড়ির ভদ্রলোকের বয়স হয়েছে, ওনার আর জামা কাপড় জোটে না, তো ওনার জামা কাপড়টাও আপনাকেই জোগাড় করতে হবে। তাহলে দৃষ্টি ব্যাপারটা হচ্ছে ছড়ানো, জামা দেখা আর জামা পরা। জামা দেখা, আমি লক্ষ লক্ষ টাকার জামা দেখতে পারি, কিন্তু একটাও পরলাম না। আর এরকম হতে পারে যে আমি তিনটে জামা দেখলাম, তার মধ্যে দুটো আমার পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম।
তাহলে এই ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে ওই রকম, এক্স্যাক্টলি ওই রকম, যে আমার দৃষ্টি সেটা হচ্ছে কি অনেকগুলো ঘরের উপরে পড়তে পারে, আর আমার অবস্থান, আমার ভাব প্রাপ্তি সেটা একটা ঘরের ক্ষেত্রেই হতে পারে। তাহলে এই দৃষ্টির কারণে কিরকম ফল পাওয়া যেতে পারে তার একটা মোটামুটি ধারণা আমরা পেলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, যে উম, যাই প্রেডিক্ট করতে যান না কেন, তো যাই প্রেডিকশন করতে যাবেন, সেই ক্ষেত্রে অবশ্যই দৃষ্টিচক্রটা একবার বুঝে নেওয়া দরকার। আপনার কোথাও বুঝতে অসুবিধা? এই দৃষ্টির মতোই আরেকটা আসবে, সেটা হচ্ছে সহাবস্থান। একই সঙ্গে দুটো বা তিনটে বা পাঁচটা গ্রহ বসে রয়েছে। তাহলে এই একই সঙ্গে এতগুলো গ্রহ বসে রয়েছে, এর তো কিছু রেক্টিফিকেশন লাগবে। কিছু গ্রহ এখানে ডমিনেটেড হয়ে গেছে, আর কিছু গ্রহ তারা কিন্তু একটুও ডমিনেটেড হননি। ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে, ধরুন বুধ এখানে না থেকে অন্য একটা ঘরে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু হিসেব করে নেব যে অবস্থানজনিত ফল, এবং তার সঙ্গে সঙ্গে অবস্থা বা কোন গ্রহের সঙ্গে কেমন সম্পর্ক, সেটা আমরা ফলাদেশের মধ্যে ইনক্লুড করব। এ পর্যন্ত কারোর বুঝতে সমস্যা? আমরা ধরে নিচ্ছি এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হয়নি। প্রত্যেকটা গ্রহ ওখানে থাকলে পরে যেমন ফল দিত, দৃষ্টি বিনিময়েও মোটামুটি একই রকমের ফল দেবে। কিন্তু এই ফলগুলোর মধ্যে পিউরিটির অভাব থাকবে। এরকম ব্যাপারটা, আপনি প্রচন্ড রাগী, আপনি যখন রাগেন তখন দিক জ্ঞান থাকে না। তো এটাই আপনার বৈশিষ্ট্য, আপনি এটা নিয়েই ভালো আছেন। এই যে আপনার এই বৈশিষ্ট্য, আপনার এই যে গুণাবলী, এই গুণাবলীকে প্রিজার্ভ করে রাখা, এই গুণাবলীকে যত্ন করে গুছিয়ে রাখা, আপনি কোনো একটা মন্ত্র শুরু করলেন, সেই মন্ত্রটাকে কন্টিনিউ করা, এই ব্যাপারগুলো হচ্ছে ফোর্সড চ্যান্টিং, ফোর্সড মেডিটেশন, এরকম ব্যাপার। তার একটা কোশ্চেন করব। হ্যাঁ করবেন, একটু পরে করবেন। ওকে, ওকে। তাহলে এই ক্ষেত্রে কোন গ্রহ কোথায় দৃষ্টি দিয়েছে এটা দেখে আমরা প্রেডিক্ট করব, তার সঙ্গে সঙ্গে কোন গ্রহ কোথায় বসে আছে সেটাও আমরা দেখব, দেখে প্রেডিক্ট করব। এবার সৌরভ বাবু বলুন। স্যার, গ্রহদের যে দৃষ্টি, তার মাধ্যমে কি কোনো যোগ তৈরি হয়? অবশ্যই হয়। যেমন তাহলে এই কারো জায়গায়, হুম, এই ছকটাতে রাহুর হুম, দৃষ্টি পড়েছে শুক্রের উপরে, রাহুর দৃষ্টি শুক্রের উপরে, শুক্রটার হুম, উপরে রাহুর দৃষ্টি পড়ে যখনই দ্বাদশে চলে গেছে, তখনই হুম, এসছে বিলাসিতা। শুক্রের হুম, উপরে রাহুর দৃষ্টি পড়ে যখন দ্বাদশে গেছে, তখনই এসে হুম, গেছে বিলাসিতা। হুম, বিলাসিতার কারণে, বিলাসিতার কারণে প্রচুর ব্যয়। ব্যয় কেন? হুম, কারণ শুক্রটা দ্বাদশে আছে, এবং হুম, রাহুর দৃষ্টি দ্বাদশ ভাবের উপরেই পড়েছে। হুম। বললাম, কারো যদি লগ্নে বৃহস্পতি থাকে আর সপ্তমে যদি চন্দ্র থাকে, তাহলে কি গজকেশরী যোগ হয়? হ্যাঁ, হ্যাঁ। চন্দ্র থেকে যদি হুম, বৃহস্পতি কেন্দ্রস্থানে থাকে, চন্দ্র হুম। থেকে বৃহস্পতি যদি কেন্দ্রস্থানে থাকে, মোটামুটি কেন্দ্রস্থানে বলবান হয়। বলে গজকেশরী যোগ হচ্ছে। আচ্ছা, 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 আচ্ছা। আর চন্দ্রের দুপাশে যদি কোনো গ্রহ না থাকলে, সেক্ষেত্রে কি এটা মানে কেমুদ্রম যোগে পরিণত হলো? ওইটাকে বলা হচ্ছে কেমদ্রুম যোগ। চন্দ্রের দৃষ্টি থাকলে কি সেটা কাটবে না? আর চন্দ্র বৃহস্পতির দৃষ্টি যদি থাকলে? বলবান হয়, হুম, চন্দ্র হুম, যদি বলবান, হুম। তাহলে সেক্ষেত্রে এমনি। কি? হুম, হুম। আর বলবান। কেমদ্রুম যোগ যাদের থাকে, হুম,
হুম। কেমদ্রুম যোগ যদি থাকে, তার মানে হ্যাঁ স্যার। চন্দ্রটা হচ্ছে গিয়ে অপীড়িত অবস্থায় আছে। কেমদ্রুম যোগে যদি বলবান বলবান কেমদ্রুম যোগ হয়, তাহলে সেই জাতককে দেখতে পাওয়া যায় সে হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল থিঙ্কিং রয়েছে এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম সেটাও করতে পারছে। মানে তার জন্য কি অ্যাস্ট্রোলজিটা খুব ভালো হবে নাকি? অ্যাস্ট্রোলজি খুব ভালো হবে। চন্দ্র কেতু, চন্দ্র শনি, কেমদ্রুম যোগ, হুম। আহ এগুলোতে খুবই ভালো হবে। দারিদ্র যোগের রেমেডি খুব ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কারোর কোনো প্রশ্ন? স্যার, ষষ্ঠ ভাবে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে, কেতু, বুধ, শুক্র। তো এতগুলো গ্রহের ফলটা ঠিক কিরকম হবে এখানে? তাহলে একটা একটা করে আমরা বলি। হ্যাঁ, প্রথমত ওই জন্য হচ্ছে কনফিউজ হচ্ছি। বুধের দৃষ্টি পড়েছে। বুধের দৃষ্টি দ্বাদশে থেকে বুধ ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে। বুধ হচ্ছে পঞ্চমপতি, মানে সৃজন শক্তি। বুধ হচ্ছে গিয়ে এই ভদ্রলোক উকিল। মানে বুধ দ্বাদশে থেকে পঞ্চমের, সরি, ষষ্ঠের উপরে দৃষ্টি দিচ্ছে। তার মানে নিজের বুদ্ধি, নিজের কৃতকর্মের কারণে এই লোকটার হচ্ছে গিয়ে শত্রুতা বৃদ্ধি পাবে বুধের কারণে। এবার শুক্রের দৃষ্টি, শুক্রের প্রভাবে, শুক্রের কারণে এর ষষ্ঠভাবে রোগ বৃদ্ধি, অতিরিক্ত পরিশ্রম, সম্মানহানি ইত্যাদি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শুক্র 12 নম্বর ঘরে যে রয়েছে, 12 নম্বর ঘরে থাকার জন্য শুক্রের যে রেজাল্ট, সেটা কিন্তু নেগেটিভিটি বেড়ে যায়। শুক্রের যে কোয়ালিটি, শুক্র হচ্ছে পিওরেস্ট, সবচেয়ে বিশুদ্ধতম অংশ। আমার নির্যাস হচ্ছে শুক্র। একটা পুরুষ হোক একটা স্ত্রী হোক, তার যে নির্যাস, তার যে জিন, তাকে ইন্ডিকেট করে শুক্র। মানে সেই শুক্র সে দ্বাদশে রয়েছে, দ্বাদশে থাকার কারণে তার কিন্তু এই লোকটার পিওরিটি কমে গেল। তার কারণে রোগ বৃদ্ধি, শত্রু বৃদ্ধি ইত্যাদি বাড়লো। তার সঙ্গে রয়েছে কেতুর দৃষ্টি। একদম সিম্পল, এই শত্রুরা গোপনে একে ডিস্টার্ব করবার চেষ্টা করবে। আচ্ছা, বুঝতে পারলাম এবার। স্যার, গোপনে কেন ডিস্টার্ব করবে? কেতু কি গোপনীয়তা ইয়ে করে? কেতু গোপনীয়তা তো করেই, কেতু গোপনীয়তা অবশ্যই করে। এবং তার সঙ্গে সঙ্গে কেতু রয়েছে বৃশ্চিকে। বৃশ্চিকে কালপুরুষের অষ্টম রাশিতে। বৃশ্চিক রাশিটাও গোপনীয়তাকে ইন্ডিকেট করে। আচ্ছা। মানে মোটামুটি আমরা বৃষ্টি সম্পর্কে মোটামুটি বুঝতে পারলাম, তাই না? বৃষ্টি ব্যাপারটা আমরা মোটামুটি বুঝলাম, ফলাদেশ বার করলাম। তাহলে দৃষ্টির ক্ষেত্রে এবার একটু আমরা সিম্পলিফাই করি। কোনো একটা গ্রহ কে যে ভাবে বসেছে, তাহলে ধরুন বুধ, বুধ হচ্ছে যে ভাবে বসেছে, সেই ভাব ইন্ডিকেট করবে বুধের কোয়ালিটি। মানে বুধ বসেছে দ্বাদশে, সেই ক্ষেত্রে এই বুধের রেজাল্ট কিন্তু খুব একটা পজিটিভ হবে না।
এবার বুধ দৃষ্টি দিচ্ছে, তাহলে বুধের যে দৃষ্টি, সেই দৃষ্টিটাকেও আমরা নেগেটিভ দৃষ্টি হিসেবে দেখবো। বৃহস্পতি সে কিন্তু একাদশে নিজের ঘরে বসে আছে, তাহলে বৃহস্পতির দৃষ্টি এখানে পজিটিভ দৃষ্টি হিসেবে ট্রিটেড হবে। তাহলে বৃহস্পতির দৃষ্টি এইটা হচ্ছে গিয়ে শুভ ফলদায়ক দৃষ্টি। আর শুক্রের বা বুধের দৃষ্টি সেটা এখানে নেগেটিভ ফলদায়ক দৃষ্টি হবে। ঠিক তেমনি ভাবে মঙ্গল এবং শনি, মঙ্গল এবং শনি এরা দুজনেই নবমে বসে আছে। শনি লগ্নপতি নবমে, এটা শুভ যোগ। তাহলে শনির দৃষ্টি বা শনির রেজাল্ট এটা আমরা এখানে পজিটিভ হিসেবে ট্রিট করব। মোটামুটি বোঝাতে পারলাম। আর মঙ্গল সে হচ্ছে গিয়ে দশমপতি, দশমের দ্বাদশে এবং শুক্রের ক্ষেত্রে মানে শত্রু ক্ষেত্রে বসে আছে। তাহলে মঙ্গলের দৃষ্টি কিছুটা নেগেটিভ, শনির দৃষ্টি যতটা পজিটিভ, মঙ্গলের দৃষ্টি অতটা পজিটিভ হচ্ছে না। স্যার মঙ্গলের দৃষ্টি পজিটিভ কেন হচ্ছে না, ওটা কি বুঝতে পারলাম না। দুটো কারণে। প্রথমত মঙ্গল রয়েছে শুক্রের ঘরে, শুক্র হচ্ছে মঙ্গলের জন্য শত্রু ক্ষেত্র। হুম। মঙ্গলের দৃষ্টিও পজিটিভ, মঙ্গলের দৃষ্টি কিন্তু নেগেটিভ নয়, কিন্তু শনির দৃষ্টি যতটা পজিটিভ, মঙ্গলের দৃষ্টিকে কিন্তু আমি অতটা পজিটিভ বলবো না। দ্বিতীয়ত মঙ্গল দশমপতি, দশমের দ্বাদশে আছে, তাই জন্য শনির দৃষ্টি যতটা পজিটিভ, মঙ্গলের দৃষ্টি কিন্তু অতটা পজিটিভ নয়। স্যার রাহু তো বুধ শুক্র দুটোর উপরেই দৃষ্টি দিচ্ছে, তাহলে দুটোতেই তো এফেক্ট করবে। দুটোতে এফেক্ট করবে, কিন্তু দুটোর এফেক্টের মাত্রা হচ্ছে ডিফারেন্ট। রাহু যখন শুক্রকে দৃষ্টি দেবে, এই দৃষ্টিটা শুক্রের যে কোয়ালিটি মানে শুক্রের যে পিওরিটি সেটাকে নষ্ট করবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর সেই রাহুই যখন বুধের উপরে দৃষ্টি দেবে, তখন রাহু বুধকে দিয়ে বুধের যে বালক সুলভ আচরণ সেটাকে একটু পাকামিতে কনভার্ট করিয়ে দেবে। আচ্ছা। আমরা কিছু কিছু বাচ্চাকে বলি না যে একটু বাচ্চা গেড়ে পাকা বেড়ে পাকা, এই সমস্ত কথাবার্তা গুলো দেখবেন বিভিন্ন সময় আমরা বলে থাকি। তো ওই ওই যে ব্যাপারটা, ওটা হচ্ছে হুম গিয়ে হুম। রাহু বুধের উপরে নিয়ে আসবার চেষ্টা করবে। ফলে এই মানুষটার মধ্যে একটু এক্সট্রা ম্যাচিওরড বিহেভিয়ার সেটা কিন্তু দেখতে পাওয়া যেতেই পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? এবার দৃষ্টির মধ্যে কয়েকটা টাইপের দৃষ্টি আছে। তাহলে প্রথম দৃষ্টিটা হচ্ছে পারস্পরিক দৃষ্টি। পারস্পরিক দৃষ্টিটা কিরকম? ধরুন আহ এই চার্টের মধ্যে আমাদের কোনো পারস্পরিক দৃষ্টি নেই। আহ পারস্পরিক দৃষ্টিটা হচ্ছে দুজন দুজনকে দৃষ্টি দিচ্ছে। একটু চেঞ্জ করে দিই ছবিটা, বুঝতে পারবে। ধরুন শনিটাকে এখানে রেখে দিই। এবার শনি দৃষ্টি দিচ্ছে বুধকে, আর বুধ দৃষ্টি দিচ্ছে শনিকে।
এই দৃষ্টিটা হচ্ছে পারস্পরিক দৃষ্টি, উভয় উভয়কে দৃষ্টি দিচ্ছে। ধরুন এই লোকটা, মঙ্গলটা এখানে নেই, এইখানে রয়েছে, মঙ্গলটা এই ঘরটাতে রয়েছে। তাহলে এখানে মঙ্গল আর শনি, মঙ্গল আর শনি দুজন দুজনকে দৃষ্টি দিচ্ছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির ওপর পড়েছে, আর শনির দশম দৃষ্টি মঙ্গলের উপরে পড়েছে। তাহলে এটা হচ্ছে পারস্পরিক দৃষ্টি। পরিষ্কার হলো? এইবার মঙ্গলের অষ্টম দৃষ্টি কোথায় পড়েছে? চন্দ্রের। তাহলে মঙ্গল এখানে চন্দ্রকে দেখছে, মঙ্গল চন্দ্রকে দেখছে, কিন্তু চন্দ্র মঙ্গলকে দেখছে না। মঙ্গল চন্দ্রকে দেখছে, কিন্তু চন্দ্র মঙ্গলকে দেখছে না। তাহলে এই দৃষ্টিটা হচ্ছে একক দৃষ্টি। এই অবধি বুঝতে পারলেন? এরপরে আর একটা দৃষ্টি আছে, তার নাম হচ্ছে একেতর দৃষ্টি। সেটা আমি এবার দেখাচ্ছি। এই যে দৃষ্টি, এখন মঙ্গল আছে তুলাতে, মঙ্গল শুক্রের ক্ষেত্রে বসে, মঙ্গল শুক্রের ক্ষেত্রে বসে শুক্রকে দেখছে। মঙ্গল শুক্রের ক্ষেত্রে বসে শুক্রকে দেখছে। একে আমরা নাম দেব একেতর দৃষ্টি। অর্থাৎ মঙ্গলের দৃষ্টি পড়ছে শুক্রের উপরে, মঙ্গল শুক্রের ক্ষেত্রে বসে আছে। আগে কি ছিল? মঙ্গল মঙ্গলের ক্ষেত্রে বসে, মঙ্গল মঙ্গলের ক্ষেত্রে বসে চন্দ্রকে দেখছিল, যেখানে খুশি বসে চন্দ্রকে দেখছিল। মানে সেই দৃষ্টিটার নাম হচ্ছে একক দৃষ্টি। যেমন যদি শনিদেব, যদি শনিদেব এইখানটায় থাকে, তাহলে এইখানে শনির দৃষ্টি মঙ্গলের ওপরে, আর বৃহস্পতির দৃষ্টি শনির উপরে। তাহলে বৃহস্পতি শনিকে দেখছে, কিন্তু শনি বৃহস্পতিকে দেখছে না। শনি মঙ্গলকে দেখছে, কিন্তু মঙ্গল শনিকে দেখছে না। এই দৃষ্টিগুলো হচ্ছে একক দৃষ্টি। এবার মঙ্গল শুক্রের ক্ষেত্রে বসে শুক্রকেই দেখছে, মঙ্গল শুক্রের ক্ষেত্রে বসে শুক্রকে দেখছে। এইটা হচ্ছে একেতর দৃষ্টি। এবার বোঝাতে পারলাম মোটামুটি ব্যাপারটা? তাহলে দৃষ্টি তিন রকম এলো: একক দৃষ্টি, কেতর দৃষ্টি, আর পারস্পরিক দৃষ্টি বিনিময়। স্যার এগুলোর ইম্প্যাক্ট কি হয় একটু যদি। পারস্পরিক দৃষ্টি দুটো গ্রহই দুটো গ্রহকে প্রভাবিত করবে। একক দৃষ্টির ক্ষেত্রে আহ একক দৃষ্টির স্ট্রেংথ কম, কিন্তু একেতর দৃষ্টি খুবই পাওয়ারফুল। একটা গ্রহ আরেকটা, তার আরেকটা গ্রহের ক্ষেত্রে বসে সেই গ্রহটাকে দেখছে। এটা কিন্তু পাওয়ারফুল দৃষ্টি, যথেষ্ট পাওয়ারফুল দৃষ্টি। কিন্তু একক দৃষ্টিটা হচ্ছে দুর্বল দৃষ্টি, একজন একজনকে দেখছে। তারপর এখানে মঙ্গল শুক্রকে দেখছে, মঙ্গল শুক্রকে দেখছে, তার মানে কি হবে? মঙ্গল শুক্রকে দেখলে পরে একদম পজিটিভলি এই লোকটার হচ্ছে গিয়ে প্রেম হবে। ইলেকট্রনিক জিনিসের প্রতি বিলাসিতা বাড়বে। মঙ্গল শুক্রকে দেখলে পরে ইলেকট্রনিক জিনিস, ইলেকট্রিক্যাল, হিট, বাড়ির আসবাবপত্র কিছু কিছু, সেগুলোর প্রতি অ্যাট্রাকশন এগুলো বাড়বে। তার সঙ্গে সঙ্গে বিলাসিতা বাড়বে। স্যার, একেতর দৃষ্টিটা পাওয়ারফুল বলছেন তো কার ক্ষেত্রে পাওয়ারফুল, মঙ্গলের ক্ষেত্রে না শুক্রের ক্ষেত্রে? মঙ্গল এখানে শুক্রকে প্রভাব বিস্তার করেছে, শুক্রের কোনো প্রভাব মঙ্গলের উপরে পড়েনি। আচ্ছা। ঠিক হ্যাঁ। আছে? মঙ্গল হ্যাঁ। শুক্রকে দেখছে, শুক্র কিন্তু মঙ্গলকে দেখছে না। শুক্র যদি মঙ্গলকে দেখতো, তাহলে ভাগ্যের উন্নতি, ডেভেলপমেন্ট, উচ্চ বিদ্যা, এইগুলোর ক্ষেত্রগুলোকে প্রশস্ত করতো।
কিন্তু এখানে মঙ্গল শুক্রটাকে দেখছে। আচ্ছা, শনিটাকে যদি কোনো কারণে মীন রাশিতে বসাই, তাহলে শনি বৃহস্পতিকে দেখবে, আবার বৃহস্পতি সক্ষেত্রী হয়ে আছে। তো এক্ষেত্রেও না, কি? এই ক্ষেত্রে শনির দৃষ্টি বৃহস্পতির ওপরে পড়বে। আমি শনিকে হ্যাঁ। নিয়ে যাচ্ছি বৃহস্পতির ঘরে। তাহলে এই ক্ষেত্রে শনি বৃহস্পতির ঘরে বসে বৃহস্পতিকে দেখছে। হুম। শনি বৃহস্পতির ঘরে বসে বৃহস্পতিকে দেখছে, তার মানে শনির যথেষ্ট প্রভাব বৃহস্পতির উপরে পড়বে। এবং যেহেতু শনি বৃহস্পতির ঘরেই আছে, তাহলে এই প্রভাবটাকে আমরা পজিটিভ বা সুপ্রভাব হিসেবে ট্রিট করতে পারবো। আচ্ছা, আবার বৃহস্পতিও সক্ষেত্রী আছে তো। তাই ভাবছিলাম যে এখানে দুজনেরই তো পাওয়ার বেড়ে গেল, মানে বেশি আছে। একদম। স্যার এই যে শনি বৃহস্পতিকে দৃষ্টি দৃষ্টি দিচ্ছে, এটাতে কি ইম্প্যাক্ট হবে? তাহলে এই ইম্প্যাক্টটা কি হবে? প্রথমত হচ্ছে দ্বাদশপতি লগ্নপতি দ্বিতীয় বসে আছে, বসে একাদশ ভাবস্থ বৃহস্পতিকে দেখছে। বৃহস্পতি এখানে কি দেবে? আয়, উন্নতি, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, ইমিউনিটি, প্রপার ট্রিটমেন্ট, এই সমস্ত গুলো দেবে। শনি লগ্নপতি হিসেবে দিচ্ছে পজিটিভ জিনিসগুলোর পজিটিভিটিকে বাড়িয়ে দেবে। লগ্নপতি হিসেবে বৃহস্পতিকে দৃষ্টি দেওয়ার কারণে বৃহস্পতির পজিটিভিটি বাড়বে। এবার খুব ভালো করে শুনবেন, শনির দৃষ্টি বৃহস্পতির উপরে পড়বার কারণে বৃহস্পতির যে এফেক্টিভনেস সেটা কমে যাবে। যে সাফল্য 10 দিনে আসতো সেটা 15 দিনে আসছে। যে আর্নিংটা 10 দিনের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, 20 দিন যাচ্ছে। শনি এখানে স্লথ করে দিল, কিন্তু জিনিসটা আসবে এই কনফার্মেশনটাও দিল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। উমা তার দিদিমণি মানে তো বুঝতে এই যে পারলেন? শনির দৃষ্টি, তার মানে যে গ্রহের উপরে পড়ুক না কেন সেটা তো স্লথ হবে তাহলে স্যার হিসাব মতো, তাই তো? যদি শনিটা শুভ হয় স্লথ করিয়ে দেবে, যদি শনি অশুভ হয় তাহলে কিন্তু ঘাতক হতে পারে, তখন ব্যাপারটাকে পেইনফুল করাবে। এবার দেখুন, এই লোকটার ক্ষেত্রে ওই ঘরটা হচ্ছে থাই, থাই নয়, হাঁটুর ঠিক নিচের অংশটা, যে হাড়টাকে আমরা বলি রেডিয়াস এবং আলনা, মানে হাঁটুর নিচের যে লম্বা হাড়টা, এই হাড়টার জায়গায় শনির দৃষ্টি পড়লো। এবার শনির দৃষ্টিটা হচ্ছে নেগেটিভ, ঘাতক দৃষ্টি। তখন ওইখানে ব্যথা, আঘাতপ্রাপ্তি, হঠাৎ আঘাতপ্রাপ্তি নয়, হঠাৎ আঘাতপ্রাপ্তি দেবে মঙ্গল। ধরুন এই মঙ্গলটা এখানে নেই, এই মঙ্গলটা রয়েছে, একটা সেকেন্ড, এই মঙ্গলটা এই জায়গাটাতে চলে এসছে। এবার কিন্তু মঙ্গলের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল। এবার মঙ্গলের দৃষ্টি পড়লো শনির উপরে, মঙ্গলের দৃষ্টি পড়লো বৃহস্পতির উপরে, এবং শনির দৃষ্টি এটাও পড়লো বৃহস্পতির উপরে। তাহলে শনি মঙ্গলের দৃষ্টিতে এরা দুজনেই এনার্জাইজড হয়ে গেল। তাহলে এবার হচ্ছে গিয়ে কি হবে? হবে অ্যাক্সিডেন্ট। তাহলে সেই অ্যাক্সিডেন্টটা কোথায় হওয়ার চান্স বেশি? হাঁটুর আশেপাশের অংশে। এই যে ক্ষেত্রটা, এইখানে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে গিয়ে বেশি। হাঁটু বলছেন কারণ এটা কি অষ্টম বলে, হাঁটু না, সরি একাদশ বলে? হাঁটু না, একাদশ বলে হাঁটুর নিচের অংশ, এই আচ্ছা, গোড়ালির ওপরের অংশ। একাদশ। দশম হচ্ছে হাঁটু। তাহলে মঙ্গলের দৃষ্টি, এটা আমরা উপলব্ধি করতে পারলাম। শনির দৃষ্টি সেটা এখানে পড়লো, এবং শনিকে, শনির শুভত্বকে নষ্ট করলো মঙ্গল। প্রেডিকশন একটা ছড়ানো বিষয়, আস্তে আস্তে আপনাদের প্রেডিকশনের ক্ষেত্রে পারফেকশন আসতে দেখতে পাওয়া যাবে। ব্যাপারটা এরকম নয় যে আজকে শিখলাম কালকে প্রেডিকশন করে ফেলবো, এরকম একদমই নয় ব্যাপার। আমাদের হচ্ছে গিয়ে এই বিষয়ে নলেজ অ্যাকুমুলেট করতে, গ্যাদার করতে অনেকটাই সময় লাগবে। সে বিষয়ে কোনো অসুবিধা নেই, আমরা ধীর স্থির ভাবে প্রেডিকশন শিখবো।
প্রথমে আসবে কনফিউশন, পরে আসবে কনসেপশন, তারপরে আসবে পারফেকশন। তাহলে এই শনি এবার হচ্ছে গিয়ে আঘাত দেবে। এবার বৃহস্পতি কি করবে? সেই আঘাত থেকে বাঁচাবে। বৃহস্পতি একাদশে থেকে ওই জায়গাটাকে প্রোটেক্ট করবে, কিন্তু ছোটখাটো আঘাত লাগবে। ছোটখাটো আঘাত থেকে মানে ঘটনাটাকে পুরোপুরি আমরা সরিয়ে দিতে পারি না, কিন্তু ঘটনার যে ধারা তাকে পরিবর্তিত করতে পারি। এবার আমরা পুরো চার্টটা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে গিয়ে ভদ্রলোকের পুরো চার্ট, এবং ভদ্রলোকের যে ঘটনাটা ঘটেছে, রিসেন্টলি ভদ্রলোকের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অ্যাক্সিডেন্টে ভদ্রলোকের পায়ে তিনখানা প্লেট বসাতে হয়েছে, হাঁটুর জায়গাটা ভেঙে গেছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এইটার যোগ যেটা, যে যোগটার কারণে এই ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে এই মঙ্গল এবং শনির যোগ। স্যার এটা আগে জানলে এটা প্রতিকার করতে, মানে খানিকটা হলেও প্রতিকার করা যেতে পারতো। কিছুটা প্রতিকার করা যেতে পারতো। মানে দেখা গেলো প্লেট না হয়ে কিছুটা আঘাতপ্রাপ্ত হলো, সেটা করা যেতে মানে। সেটুকু করা যেতে পারতো। যেমন হচ্ছে কি, আমাদের যে ঘটনাটা ঘটবার সেটা ঘটবে, এবার সেই ঘটনার গুরুত্বকে আমরা কিছুটা বাড়াতে কিছুটা কমাতে পারি। না, মানে এটা কি পুরোটা অ্যাক্সিডেন্টটা হলো নবম ঘরে বসে আছে বলে, মঙ্গল না, শনি? নবমের জন্য অ্যাক্সিডেন্ট হয়নি। এর সঙ্গে ট্রানজিট মুভমেন্টও ছিল, এবং দশাটাও ছিল। ভদ্রলোকের কেতুর দশা, এবং তার সঙ্গে সঙ্গে যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময় হচ্ছে গিয়ে মঙ্গলের দৃষ্টি সেটা বৃহস্পতির উপরে ছিল। কোন শনি তো এই ঘাটটাতে রয়েছে, শনিদেব 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 এক্স্যাক্টলি এই জায়গাটাতে রয়েছে। মানে শনিদেব যাবে যাবে করছে এই ঘর থেকে এই ঘরে ঢোকার মুখে, আর মঙ্গল সে হচ্ছে এই জায়গাটাতে রয়েছে। এর ফলে এই মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে রয়েছে, শনির দৃষ্টি বৃহস্পতির উপরে রয়েছে। এই দুটো মিলে, এই শনির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি একসাথে পড়ার কারণে এই ঘটনাটা ঘটিয়ে দিল। স্যার এবং এই যে তার সঙ্গে অ্যাক্সিডেন্টটা সঙ্গে হয়ে, হ্যাঁ বলুন। হ্যালো, হুম। স্যার একটা প্রশ্ন করছি। আমার যে এই যে অ্যাক্সিডেন্টটা হলো, আমরা কি করে বুঝবো কোন একটা ব্যক্তি কোন বছরে গিয়ে অ্যাক্সিডেন্টটা হবে? সেটা কি আমরা দশা দশা থেকে, বা অন্তর্দশা থেকে বুঝতে পারবো? এক্স্যাক্টলি, দশা অন্তর্দশা থেকে আমরা আইডেন্টিফাই করব। ট্রানজিট ঘটনাটাকে বোঝাবে যে এই সময়টা গন্ডগোল হতে পারে, এই সময়টা এই জাতকের জন্য শুভ নয়। তো যত আমার কাছে মেশিনারি বেশি থাকবে, তো আমার পারফেকশন বেটার হবে। শুধু যদি এই কুণ্ডলীটা দেখে বলি, তাহলে আমার পক্ষে বলাটা মুশকিল আছে। যদি আমি কুণ্ডলীটার সঙ্গে সঙ্গে দশাটা দেখি, তাহলে ঠিকঠাক কিছুটা বলতে পারবো। নবাংশ এবং D60 চার্ট যদি দেখি, তাহলে আরেকটু বেটার বলতে পারবো। এর সঙ্গে যদি একবার হোরারি করে নিই, তাহলে আমি পারফেক্ট বলতে পারবো। তার সঙ্গে সঙ্গে যদি আমরা সূচকবর্গ চার্টটা দেখি, তাহলে আমাদের বলাতে কোনো পারফেকশনের অভাব থাকবে না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো স্যার প্রশ্ন? আরেকটা আমার প্রশ্ন ছিল স্যার, একটা বললেন সেই মঙ্গলের দৃষ্টি শুক্রের উপরে পড়েছে, তাতে কি হয়েছে ওনার ইলেকট্রনিক্স জিনিসের উপরে ওনার আসক্তি অনেকটা বেড়ে গিয়েছে, বা এই জিনিসটা বললেন, বা ওটা এই ব্যাপারটা মাথায় ঢুকলো না আর কি, যেখানে ইলেকট্রন মঙ্গল কারেন্ট, ইলেকট্রন কারেন্ট, ইলেকট্রিসিটি, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে মঙ্গল। ঠিক আছে। শুক্র হচ্ছে বিলাসিতা। ধরুন আমার কাছে একটা ফোন আছে, সেই ফোনটা ওই পেরেক ঠোকার কাজে লাগে। ধরুন সেই আমলের সেই ফোন। ধরুন এরকম একটা ফোন আছে আমার কাছে, এই একটা ফোন, এরকম একটা ফোন আছে আমার কাছে, এই ফোন। এইটা শুক্র নয়। এই ফোনটাই যখন এইটা হয়ে যাবে, তখন এটা হচ্ছে গিয়ে শুক্র হবে। বোঝা গেল?
যখন মঙ্গলের দৃষ্টি শুক্রের উপরে পড়বে তখন ইলেকট্রনিক জিনিসপত্রের উপরে বিলাসিতা বাড়বে। যখন বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে পড়বে তখন বই পত্র, নলেজ, এগুলোর উপরে বিলাসিতা, ফ্যাসিনেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। এইভাবে আর কি ব্যাপারটাকে আমরা আইডেন্টিফাই করব। স্যার আমরা রাহুটাকে যখন আমরা রাহুকে অনেক সময় বলি আমরা ইলেকট্রনিক জিনিসের প্রতি বা রাহুর দৃষ্টি বা রাহু যদি থাকে ওটা বাড়িয়ে দেয় অনেকখানি, এটা রাহু তো এটা কি? আনকন্ট্রোল, রাহু প্রচন্ড বাড়িয়ে দেবে। ওকে স্যার। মানে রাহু হচ্ছে গিয়ে ব্যাপারটাকে একদম ছড়িয়ে দেবে। তার মানে স্যার রাহু খারাপ স্যার এ থেকে বোঝা যায় তো স্যার, যদি দেখা গেল বাড়িতে হঠাৎ কোনো মানে কোনো কারণ নেই অকারণে সে টিভি খারাপ হয়ে গেল কিংবা কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হলো, সেটা তো রাহুর প্রভাব, রাহুর দুষ্প্রভাব স্যার। তো রাহুর প্রভাব বটেই, কিন্তু প্রশ্ন আছে, বাড়িতে 12 জন লোক থাকে, তাহলে কার রাহুর প্রভাবে টিভিটা খারাপ হলো? সুতরাং এই প্রবলেম গুলোকে আমরা বাস্তু প্রবলেম হিসেবে দেখব, এবং আহ, এই প্রবলেম গুলোকে আমরা আমাদের জেনারেল প্রেডিকশনের মধ্যে সরাসরি আনবো না। কিন্তু আমরা যদি দেখি যে কারুর শুক্রের উপর দিয়ে রাহুর প্যাসেজ হচ্ছে, কারুর শুক্রের উপর দিয়ে রাহুর প্যাসেজ হচ্ছে, তার টিভি, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি খারাপ হবে না, এটা হতেই পারে, এটা হবে। কিন্তু টিভি খারাপ হয়েছে বলেই রাহু খারাপ আছে সেইটা আমরা বলতে পারবো না। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আর এর পরের দিন, পরের ক্লাসে আমরা নক্ষত্র নিয়ে অল্প বিস্তর ডিসকাশন করব, একদম বেসিক ডিসকাশন করব, আর কয়েকটা ছোট্ট ছোট্ট গল্প বলবো। আর এদিকে হচ্ছে গিয়ে তারপর থেকে আমাদের নিউমারোলজির উপরে 2টো ক্লাস হবে, তারপরে আবার আমরা ব্যাক করে কেমিস্ট্রিতে আসবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি।